আমরা সবাই ভালোভাবেই জানি যে বাচ্চা সবাইয়েরই ভালো লাগে। বলা উচিত যে বাচ্চা কার না ভালো লাগে। কিন্তু যখন মাঝে মাঝে আমরা রাস্তার উপরে বেওয়ারিশ বাচ্চাদের ঘুরতে দেখি তো মন ভারী হয়ে যায়। এ তো ওই বাচ্চাগুলোর কোনো দোষ নেই, ওরা কোনো কারণে ভাগ্যের ফেরে ফেঁসে গেছে। মানে বলতে চাইছি যে কেউ ওদের দিকে মুখ ফিরিয়ে ভালোভাবে দেখতেও চায় না। কিন্তু একজন মহিলা তার ছেলের সঙ্গে রাস্তা পার করার সময় হঠাৎই দেখতে পেলেন একটা ছোট্ট মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল। মেয়েটিকে দেখেই ভদ্রমহিলা বুঝতে পারেন যে সে কোনো ভদ্র ফ্যামিলির। তাকে কিছু জিজ্ঞাসা করার চেষ্টাও করেন তিনি, কিন্তু ওই বাচ্চাটা কোনো উত্তর দেয়নি। কি তুমি কার সঙ্গে এসেছো? ভয় পেও না, আমায় বলো। আচ্ছা, তোমার নাম কি বলো? ও কোনো সাংঘাতিক মানসিক আঘাত পেয়েছিল, হতে পারে সাংঘাতিক কিছু ঘটতে দেখেছিল। বাচ্চাটা কি দেখেছিল? কোন বাড়ির বাচ্চা ও কেন কিছু বলছিল না? আর সবচেয়ে বড় কথা, ও রাস্তায় কবে থেকে ঘুরছিল? এই সমস্ত কথা জানতে আপনারা এই এপিসোড দেখুন। ওই জিন্সটাও ভালো ছিল, কিনলে হতো বল। কি হয়েছে? কাঁদছো কেন? কে তুমি? কার সঙ্গে এসেছো? ভয় পেও না, আমায় বলো। আচ্ছা, তোমার নাম কি বলো? আরে তোমার হাতে কি? দেখাও দেখাও আমাকে, কি আছে দেখি, দেখাও। সিআইডি ইন্সপেক্টর দয়া। আরে দয়া, এটা তো সেই ইন্টারভিউ চলছে। ইনি হচ্ছেন তিনি। হ্যাঁ, এটা কোন ইন্টারভিউ চলছে বলুন তো? কিছু নয়, ওই বুড়োতে ক্যান্টিন খোলা হবে না, ক্যান্টিনের নতুন ইনচার্জ ইনি। ক্যান্টিন এখনো খুললো না আর ইনচার্জ চলে এলো। আরে হ্যাঁ হ্যাঁ, এখন যে যে খাবার তুমি খেতে চাও তার লিস্ট এখন থেকে বানিয়ে ফেলো। যা চাই তাই পাবো? আরে কেন পাবে না, আমাদের ক্যান্টিন এটা। তাহলে ঠিক আছে, চলে এসো। এর সাথে পরিচয় করো, এ কাবেরী। এ আজ সিআইডি তে জয়েন করেছে। আমি তো আগে থেকেই জানি স্যার। থ্যাঙ্কস। কাবেরী দেবী, খাবার একদম টেস্টি হওয়া দরকার। হ্যাঁ, খাবার তো টেস্টি হওয়া চাই। গোলাপ জামুন, রসমালাই, চকলেট পেস্ট্রিজ, মিল্কশেক এইসবও যদি মাঝে মধ্যে একটু পাওয়া যায় তাহলে খুব ভালো হবে। চিনি একটু কম থাকলেও চলবে, আমার ডায়েটিং চলছে। তোমার ডাইটিং আমি করাবো ফেডরিক্স। স্যার সেটা আমি করে নেবো স্যার, আপনি চিন্তা করবেন না। একবার আমি বলে দিয়েছি যখন, তো ধরে নিন হয়ে গেছে। ফেডরিক্স, স্যার আপনি চিন্তা করবেন না স্যার, আমার লিস্ট তো খুব ছোট, তাই না? তোমার লিস্টে নিকুচি করেছে ফেডরিক্স। এ কোনো ক্যান্টিনের ম্যানেজার নয়, বুঝেছ? এ আমাদের নতুন সিআইডি অফিসার কাবেরী। কাবেরী, কি নাম বললাম ফেডরিক্স? কাবেরী। নমস্কার। হ্যালো কাবেরী। হ্যালো স্যার, অ্যান্ড প্লিজ ডোন্ট ওয়ারি, আমি আপনাকে ওগুলো এনে দেবো, আপনার গোলাপ জাম, রসগোল্লা, চাইনিজ, যা কিছু। হ্যাঁ বিবেক, বলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ, ভেতরে পাঠাও। হ্যাঁ কি হয়েছে দা? স্যার, বাইরে একজন মহিলা দেখা করতে এসেছেন রিসেপশনে। তো এতে তো চিন্তায় পড়ে যাবার কি হয়েছে? উনি বলছেন যে আমার মেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন। কি? সরি আপনাদের ডিস্টার্ব করলাম। আমি ইন্সপেক্টর দয়ার সঙ্গে কথা বলতে চাই। বলুন, আমি দয়া।
আসলে আমি এই মেয়েটিকে রাস্তায় পেলাম, খুব কাঁদছিল, সেজন্য নিয়ে এলাম। এটাও বলতে পারছে না যে ওকে। ও, আপনি খুব ভালো একটা কাজ করেছেন। তবে আপনি আমার নামটাই কেন নিলেন? আসলে ওর হাত থেকে আমি এটা পেলাম। চিরকুট? আমার নামে চিঠি? কিন্তু দেখি। স্যার, আমি এই বাচ্চাটাকে তো চিনিই না। দয়া, তাহলে রহস্যটা কি? তোমার নামই তো লেখা আছে। কিছু বুঝতে পারছি না স্যার। এটা কি? এক মিনিট বাবা, আমি কিছু করবো না। রক্ত, স্যার, রক্ত লেগে আছে। রক্ত? কাবেরী, হ্যাঁ স্যার। দেখো তো বাচ্চাটার ইয়েস স্যার। কোনো ব্যথা ট্যাথা লেগেছে নাকি? ওকে, কাম। আচ্ছা, আমি যেতে পারি স্যার? এই এই বাচ্চাটা আপনি কোথায় পেলেন? ওকে আমি লক্ষণওয়ালার ক্রস রোডের ওখানে পেয়েছি। খুব কাঁদছিল, আমার খুব খারাপ লাগছিল, তাই এখানে নিয়ে এলাম। আপনি ওকে এনে খুব ভালো করেছেন। you. বিবেক, ম্যাডামকে তুমি বাইরে ছেড়ে দিয়েছো, আর এর জন্য গাড়ির ব্যবস্থা করো। ইয়েস স্যার। থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ। আসুন ইয়া। এইদিকে, কাম। স্যার, ওর ছোটখাটো চোট লেগেছে, কিন্তু কোথাও রক্ত বেরোয়নি। আচ্ছা, তাহলে এই রক্ত আসলো কোত্থেকে? সবার আগে এই বাচ্চাটার নাম আর অ্যাড্রেসটা জানতে হবে স্যার। ফ্রেডরিক্স, একটু দেখো যে মিসিং রিপোর্টে কোনো ছোট বাচ্চার নিখোঁজ হওয়ার খবর আছে কিনা। হ্যাঁ স্যার, এখনই দেখছি। দয়া, বুঝতে পারছি না এই কাগজে তোমার নাম কেন লেখা আছে। স্যার, আমি কিছু বুঝতে পারছি না স্যার। এরকম হয়নি তো যে এই বাচ্চাটা তোমার বাড়ির পাশেই থাকে, হয়তো তোমাকে চেনে? না স্যার, আমার বাড়ির আশেপাশে সব বাচ্চাদেরই চিনি আমি। না স্যার, কোনো বাচ্চার মিসিং রিপোর্ট জমা পড়েনি স্যার। গন্ডগোল আছে স্যার, রিপোর্টও লেখানো হয়নি, আর জামায় রক্ত লেগে রয়েছে। কিন্তু ওর ড্রেস দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের। হ্যাঁ, একটা কাজ করো কাবেরী, তুমি একে ডাক্তারের কাছে নিয়ে যাও আর ব্লাড টেস্ট করাও, হয়তো আমরা কোনো রাস্তা খুঁজে পাবো। ওকে স্যার, কাম বেবি, কাম, চলো। দয়া, আমার মনে হচ্ছে যে এই মেয়েটা শুধু তোমাকেই চেনে। তুমিও কাবেরীর সঙ্গে চলে যাও। কিন্তু এই বাচ্চাটা আমাকে চিনলো কি করে? এই কথাটা তো আমিও ভাবছি যে এই বাচ্চাটা তোমাকে চিনলো কি করে। এটা তো আমি জানি না বস, কিন্তু একটা খারাপ খবর নিশ্চয়ই তোমাদের দেব। দেখো সালুকে, তুমি খারাপ খবর ছাড়া আর কি দাও? এই খবরটা খুব জরুরি। তাহলে ঢেলে ফেলো। এই যে রক্তটা মেয়েটার কাপড়ে পাওয়া গেছে, এই রক্তটা মেয়েটার নয়। সেটা তো আমরা প্রথম থেকেই জানি। নতুন কিছু বলো সালুকে। এই রক্ত মেয়েটির মায়ের। কি? আরে বাহ, সারিকা, তোমার চুল তো একদম রেশমের মতো চমকাচ্ছে। ও অ্যাকচুয়ালি আমি আমার চুলে তেল লাগিয়েছি। ওই হোলি আসছে না, তাই মন খুলে এনজয় করতে চাই, কিন্তু চুলটা খারাপ করতে চাই না। এই জন্য ভাবলাম তেল লাগিয়ে নি। ডক্টর সারিকা, ওই বাচ্চাটার জুতোয় কিছু লেগেছিল, সেই কথা বলছিলাম। এর মধ্যে আবার হোলি কোত্থেকে পেলে? স্যার, এই বাচ্চাটার জুতো একটু মাটি লেগে আছে, এই দেখুন। যখন জুতোয় মাটি লেগে আছে তখন কাদা ছিল, সেই জন্যই তো এরকম আটকে গেছে। কি পাওয়া গেছে মাটি থেকে? এটা মাটি নয় স্যার, এটা সার, জৈব সার। স্যার, এই নামটা তো শোনা শোনা লাগছে। ফ্রেডরিক, এটা কোনো লোকের নাম নয়, এটা সার, জৈব সার। মাটির পোকা দিয়ে তৈরি করা হয়, যা প্রায় ফুলের গাছের গোড়ায় দেয়া হয়। এবার দেখো। সালুকে, এখানে তো ওগুলো নড়ছে। তার মানে এই মেয়েটি 4 অথবা 5 ঘন্টা আগে কোনো এমন জায়গা থেকে এসেছে যেখানে এই সার ছিল। কিন্তু এরকম জায়গা শহরের মাঝখানে কোথায় আছে? এখানে তো কোনো ক্ষেত খামার নেই। বস, এই মেয়েটি হয়তো কোনো পার্ক থেকে এসেছে, অথবা কোনো নার্সারি থেকে ঘুরে এসেছে। নার্সারি? হ্যাঁ, ওখানেই এই সার পেতে পারো। অভিজিৎ, এই বাচ্চাটা খুবই ছোট, এই জন্য বেশি দূর যেতে পারে না, আর ওকে পাওয়া গেছে লক্ষণবালাতে। তার মানে ওই নার্সারি লক্ষণবালার কাছাকাছি হবে। খোঁজ নাও। হ্যাঁ স্যার, এই মেয়েটিকে 2 দিন আগেই এখানে দেখেছি।
কি ব্যাপার মা, তোমাকে কেউ কিছু বলেছে? এই বাচ্চাটা এখানে করছিলটা কি? কেউ ছিল কি এর সঙ্গে? না স্যার, এর সঙ্গে কেউ ছিল না, একাই ছিল। আমারও অদ্ভুত লেগেছিল যে এই ছোট্ট বাচ্চাটা একা একা নার্সারিতে কি করছে। এর আগে কোনো দিন দেখেছেন একে এখানে? না স্যার, আগে তো কোনোদিন দেখিনি। ও এই নার্সারির ভিতরে এলো কি করে? গেটে কেউ কি ওকে আটকায়নি নাকি? এ তো গেট পেরিয়ে এখানে আসেনি। এই বাচ্চাটা গেট দিয়ে ভেতরে আসেনি, কিভাবে ঢুকেছিল তাহলে? সোনা, তোমার কি মনে আছে তুমি কিভাবে ভিতরে এসেছিলে? ওই নার্সারির পেছনের দেয়ালটা ভাঙা আছে, হতে পারে ও ওখান দিয়েই ঢুকেছিল। নার্সারির পেছনের দেওয়াল ভেঙে গিয়েছে। আচ্ছা, ওখানে আশেপাশে কোনো কলোনি আছে কি? না স্যার, বস্তি তো ওখানে নেই, তবে হ্যাঁ 2-4টে পুরনো বাড়ি ওখানে আছে। ও, এই বাচ্চাটা চুরি করে ভাঙা দেয়াল পেরিয়ে ভেতরে এসেছিল আর ওখান থেকেই বেরিয়ে গেছিল। বোধহয় এখানেই কোথাও থাকে। হ্যাঁ বলুন। আমরা আসলে, কাবেরী তুমি হ্যান্ডেল করো। এক্সকিউজ মি ম্যাম, আমরা সিআইডি থেকে হ্যাঁ? আসছি। আর আপনি এই বাচ্চাটাকে কোথাও দেখেছেন? আরে এর নাম তো দিব্যা, পাশের বাড়িতেই থাকে। দয়া, এই মেয়েটা আমাদের কাছে আসেই না, আর তোমার কাছে কি সুন্দর রয়েছে। মনে হচ্ছে মেয়েটা তোমাকে আগের থেকেই চিনতো। জানি না স্যার, আমি তো আগে কখনো একে দেখিনি। কি হলো, সেই একই ব্যাপার? কেউ সাড়া দিচ্ছে না? গন্ডগোল তো আছে স্যার। আমরা আসলে তো এরকমটাই হয়। ভেঙে ফেলো দরজাটা। দরজাটা ভেঙে ফেলো। কি হয়েছে? চাবি? চাবি? এর মানে হলো আমরা ঠিক জায়গায় এসেছি। এই বাড়িটা এই মেয়েটারই মনে হচ্ছে। স্যার, জানতে পারা গেছে এই মেয়েটার নাম দিব্যা। আর এই বাড়িটা ওর নিজেরই, ও এখানেই থাকে স্যার। দিব্যা? কিন্তু কেউ দরজাটা খুলছে না কেন স্যার? ভেতরে কেউ আদৌ আছে তো? ভালো করে পেছন দিকটা দেখো, ওখানে একটা মেয়ে বসে আছে, অনেকক্ষণ ধরে আমাদের ওয়াচ করছে। এটা কে হতে পারে স্যার? জানি না কে, কিন্তু 2-3 দিন থেকে মনে হচ্ছে এই মেয়েটা আমাদের ওয়াচ করছে। ও তো পালিয়ে গেল। হ্যাঁ, কোনো ব্যাপার না, ঠিক খুঁজে বের করে নেবো মেয়েটিকে। দরজা খোলো অভিজিৎ। কত বাজে স্মেল, মনে হয় কোনো ময়লার বাক্স অনেকদিন ধরে পড়ে আছে। এটা কোনো ময়লার বাক্স নয়, লাশের গন্ধ। 24 ঘন্টার বেশি সময় ধরে এখানে কেউ মরে পড়ে আছে। স্যার, হ্যাঁ, দরজা ভিতর থেকে বন্ধ ছিল, তার মানে মৃত্যু হয়তো ঘুমন্ত অবস্থায় হয়েছে, না হলে মরার পরে যে এখানে এসেছিল সে দরজা বন্ধ করে দিয়ে গেছে। স্যার আমি মাছগুলোকে নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। স্যার, মনে হচ্ছে স্মেলটা ওখান থেকে আসছে। স্যার, এই পরিবেশে বাচ্চাটাকে এখানে রাখা ঠিক হবে না। ঠিক আছে স্যার, একে বাইরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখি দিব্যার সাথে মনীষা, তার মানে? কি ব্যাপার, তুমি চেনো ওকে? হ্যাঁ, এ তো আমার কলেজের বান্ধবী। মানে এই ঘরটা তাহলে মনীষার, কিন্তু এই লাশটা মনীষার নয় তো? দয়া, সেটা আমরা দেখে নিচ্ছি। তুমি তুমি এখন বাইরে যাও। কিন্তু অভিজিৎ আমার খুব ভালো বন্ধু, আমার খুব কাছে। অভিজিৎ ঠিকই কথা বলছে, তুমি ওকে নিয়ে একটু বাইরে যাও। যাও। না না, ঠিক আছে, এদিকে দেখো, এদিকে দেখো, এই দেখো 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 দেখো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গড, একে কত খারাপ ভাবে মেরেছে। আই ক্যান সি দিস। যেভাবে ওকে মেরেছে মনে হচ্ছে না ওটা চুরি ডাকাতির কেস।
কারণ চোর মারলে 3-4 বার মেরে ছেড়ে দিত। যে কাজটা করেছে ওর মাথায় কোনো প্রতিহিংসা ছিল। স্যার মনে হচ্ছে যে কোনো লোক একে প্রচণ্ডভাবে ঘৃণা করত, সেই জন্য কে একবার নয় বারবার আঘাত করেছে। মনে হচ্ছে কোনো চেনা জানা লোকই মেরেছে। স্যার আপনি এমন করে বলছেন যেন কোনো নাটকের দৃশ্য। আপনার এই মহিলার জন্য একটু কষ্ট হচ্ছে না? দেখো কাবেরী, কান্নাকাটি করার হলে বাড়ি গিয়ে কাঁদো, বুঝলে? আমি এটা বলছি না যে কান্নাকাটি করা অপরাধ, কিন্তু তার জায়গা এটা নয়। আমাদের মন পাথরের নয়, কিন্তু আমাদের চোখের জল শুকিয়ে গেছে, আর কিছুই বাকি নেই। অভিজিৎ, একটা জিনিস লক্ষ্য করেছো? এখানে যেখানে যেখানে রক্ত পড়েছে খুনির ফুটপ্রিন্ট নেই, মানে পায়ের ছাপ নেই। তার মানে হলো আমাদের যে প্রমাণটা দরকার সেটা পেতে গেলে এখান থেকে শুরু করতে হবে। বিবেক, রুমটা ভালো করে চেক করো। যে অস্ত্র দিয়ে আঘাত করেছে সেটা নিশ্চয়ই এখানে আমরা পাবো। যাও দেখো। স্যার ওই মেয়েটা হ্যাঁ দিব্যা, হ্যাঁ ওর ড্রেসে রক্ত লেগেছিল। হ্যাঁ তার মানে ও কি নিজের মাকে খুন হতে দেখেছে? হ্যাঁ অভিজিৎ, অন্তত বাচ্চাটা অ্যাটাক হতে তো নিশ্চয়ই দেখেছে। কিন্তু স্যার তাহলে তো ও চিৎকার করেছিল নিশ্চয়ই, তাহলে আশপাশের লোকজন দেখলো না কি করে? হ্যাঁ সেটাই তো। কাবেরী, আর ইউ অল রাইট? গুড। এবার একটা কাজ করো, এই মহিলার নখগুলো চেক করো, এনার নখে কিছু পাওয়া যায় কিনা দেখো। এই বাঁচার চেষ্টা করার সময় নিশ্চয়ই হাত পা ছুড়েছে। হতে পারে যে খুনির স্কিনের টুকরো বা চামড়ার টুকরো ওর নখে লেগে আছে। হ্যাঁ, চেক করো ভালো করে। কাম অন, হারি আপ ফাস্ট। স্যার একটু এদিকটা আসবেন? ভালো হয়েছে স্যার দয়া এখানে নেই, না হলে ও তো এসব সহ্যই করতে পারতো না। হ্যাঁ স্যার আপনি তো একটু আগেই বললেন আপনাদের চোখের জল শুকিয়ে গেছে। আমি এটাও বলেছিলাম যে আমাদের মন আছে, পাথর নেই আমরা। হ্যাঁ স্যার এই পেনটা পেলাম স্যার। হয়তো এই পেন দিয়েই মনীষা মেসেজটা লিখেছিল দিব্যার হাতে দয়ার কাছে পাঠানোর জন্য। অভিজিৎ, অনেকদিন পর একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার চান্স পেয়েছিলাম, কিন্তু এইভাবে যে দেখা হবে কখনো ভাবিনি আমি। কিভাবে মেরেছে ওকে? কোনো ভূত অস্ত্র দিয়ে মারা হয়েছে। ঝামেলা হয়েছিল আর খুব খারাপভাবে মেরেছে ওকে। তিলে তিলে মেরেছে ওকে? হ্যাঁ। এসব ওই করেছে। কে? অমিত। অমিত? মনীষার হাজবেন্ড। আসলে বিয়ে হওয়ার ঠিক 1 বছরের মধ্যেই ওদের মধ্যে প্রবলেম শুরু হয়ে গেছিল। মনীষাই আমায় বলেছিল যে ওর হাজবেন্ড ওর গায়ে হাত তুলেছিল। আমার ভীষণ রাগ হয়েছিল। তুমি পুলিশ অফিসার হবে তোমার এরিয়াতে, এটা আমার বাড়ি, আর স্বামী স্ত্রীর মধ্যে কথা বলার রাইট তোমায় এই অধিকার কে দিল? তোমার কপাল খুব ভালো, মনীষা কোনো কমপ্লেন করেনি, না হলে আমি তোমাকে বোঝাতে এত টাইম ওয়েস্ট করতাম না, বুঝেছো? ও তাহলে তুমি আমার ঘরে এসে আমাকেই থ্রেট দিচ্ছ? আমি যদি তোমার নামে কমপ্লেন করে দিই না, তোমার চাকরিটা চলে যাবে এইভাবে। দয়া প্লিজ তুমি চলে যাও, এখানে সব ঠিক আছে। দয়া প্লিজ চলে যাও। তুমি এত ভয় পাও বলেই এর সাহস এত বেড়ে যাচ্ছে, বুঝেছো? নিজের মুখটা দেখেছো কি অবস্থা করেছে এ? আমি ফোনে তোমায় বুঝিয়েছিলাম। এখানে তোমার অ্যাডভাইসের কারোর দরকার নেই, তুমি আমার বাড়ি থেকে যেতে পারো। আর মনীষাও কি বলল তুমি শুনে নিয়েছো? হ্যাঁ দয়া, আমি সব কিছু সামলে নেব, তুমি প্লিজ তুমি চলে যাও প্লিজ। পরের দিন কোর্টের অর্ডার নিয়ে আমি ওদের বাড়িতে গেছিলাম। গিয়ে দেখলাম বাড়ি খালি পড়ে আছে। রাতারাতি ওরা বাড়ি পাল্টে ফেলেছিল। আশেপাশের লোকেদের জিজ্ঞাসাবাদও করেছিলাম অনেক, কেউ কিচ্ছু বলতে পারেনি। আমি কিচ্ছু করতে পারিনি অভিজিৎ।
আর ডিউটির চাপে পড়ে মনীষার কথা ভুলে গেছিলাম। মনীষা আমায় মেসেজ করেছিল, বোধহয় ভেবেছিল যে আমি গিয়ে বাঁচিয়ে নেব ওকে, কিন্তু এবারেও আমি দেরিতে এসে পৌঁছলাম। মা ঠাকুরের কাছে চলে গেছে। বলো না আঙ্কেল, মা ঠাকুরের কাছে চলে গেছে। মা মা কেঁদো না বাবা, মা আমি আছি না, কেঁদো না। খুব খারাপ ভাবে মেরেছে, মুখ আর শরীরে বারবার আঘাত করেছে। আর ওই জন্যই মৃত্যু হয়েছে, তাই না? মনে হচ্ছে তাই। স্যার, স্ত্রীর উপর অত্যাচার করার জন্য ওর স্বামীর দুবার ফাঁসি হওয়া উচিত। তোমার কথা ঠিকই সারিকা, কিন্তু আমরা অতটা ইমোশনাল হতে পারি না। তুমি কি করে বুঝলে যে ওর স্বামী এটা করেছে? দয়ার ফোন এসেছিল, ওর মনে হচ্ছে এর স্বামী এই কাজ করেছে। ভালো হলো ওনার মেয়ে দিব্যা এসব দেখেনি। স্যার, এত নির্মমভাবে কেউ কাউকে কিভাবে মারতে পারে? পাগল না কেউ? এত পাগলামি কিভাবে কারোর মাথায় আসতে পারে যে খেয়ালই থাকে না যে ও কি করছে? এই ধরনের অনেক কেস এখানে দেখতে পাবে কাবেরী। সবে তো কাজ শুরু করেছো সিআইডিতে। কখনো কখনো এই জানোয়ারদের স্যুট বুটেও দেখতে পাওয়া যায়। তো এর হাজবেন্ডের কোনো খোঁজ পাওয়া গেল? না স্যার, ওনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এখন ব্যবহার হচ্ছে না, আর মোবাইল ফোন বন্ধ। দয়ার বিবেক ওখানেই আছে তো, ওদের বাড়িতে। যেই এটা করুক তার চিহ্ন নিশ্চয়ই পাওয়া যাবে ওই বাড়িতে। এই শয়তান অমিত মাটির নিচেও যদি ঢুকে গিয়ে থাকে না, তাও আমি টেনে বের করবো ওকে। স্যার, কোনো না কোনো ক্লু তো আমরা নিশ্চয়ই পাবো স্যার। কোনো প্রমাণ তো নিশ্চয়ই লুকিয়ে রয়েছে। এইখানেই পাওয়া যাবে ওর সম্পর্কে সবকিছু, এই ঘরের মধ্যেই। তুমি শুনতে পেলে কাগজের আওয়াজ? হ্যাঁ স্যার, কাপড়ের মধ্যেই তো মনে হলো। কাপড় থেকে কাগজের আওয়াজ? এইটাতে এইটাতে শাড়ির ফলসের ভেতরে। আরে স্যার, এগুলো তো আপনার নিউজের কাটিংস। ও, তার মানে অমিতের ভয়ে আমার নিউজ পেপার কাটিং শাড়ির ফলসের মধ্যে লুকিয়ে রেখেছিল। কিন্তু স্যার, এর সঙ্গে ব্যাংকে ডিপোজিট স্লিপ। দিব্যার নামে হোম ব্যাংকে টাকা জমাও দিয়েছে ও, কিন্তু এই ডিপোজিট স্লিপগুলো কেন লুকিয়ে রেখেছিল এভাবে? মনীষা অ্যাকাউন্টে খুব অল্প অল্প করে টাকা জমা রাখতেন, আর এই অ্যাকাউন্টটা ওনার মেয়ের নামে খুলেছিলেন, দিব্যার নামে। আরে এই তো আমাদের দিব্যা, এর ছবি তো আমাদের অ্যাকাউন্টে আছে। ঠিক বলতে পারছি না, তবে ওনার বিয়েতে হয়তো কিছু প্রবলেম ছিল। উনি ওনার হাজব্যান্ডকেও বলেননি যে এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে। কত টাকা আছে অ্যাকাউন্টে? টাকা তো চলে গেছে। চলে গেছে মানে? দুদিন আগে ওনার হাজব্যান্ড এসেছিলেন টাকা নিয়ে যাওয়ার জন্য। কি? অমিত এখানে এসেছিল? দিব্যার অ্যাকাউন্ট থেকে উনি 1 লাখ টাকা নিয়েছেন, এখন 500-600 আছে। ও দিব্যার অ্যাকাউন্ট থেকে টাকা তুলল আর আপনি বসে দেখলেন? আপনি জানতেন যে অ্যাকাউন্টটা এই মেয়েটার নামে, তবু আপনি ওকে টাকা নিয়ে যেতে দিলেন? দেখুন স্যার, ওনার কাছে মনীষার সাইন করা চেক ছিল, আমি পেমেন্টটা আটকাবো কি করে? মনীষা তো নিজেই সাইন করে দিয়েছিল। ওই চেকটাকে আমরা দেখতে পারবো প্লিজ? ইয়া শিওর। হ্যাঁ শুনুন, অ্যাকাউন্ট নাম্বার 1278-এর চেক ক্লিয়ারেন্সের জন্য এসেছিল, যেটার পেমেন্ট হয়ে গেছে। দিব্যা মনীষার নামে চেক রয়েছে, নিয়ে আসুন প্লিজ। কিন্তু স্যার, মনীষা চেকে সাইন করবেই বা কেন? স্যার, হ্যাঁ দেখুন স্যার, এটা এই অ্যাকাউন্টের প্রথম চেক, আমি সিগনেচার ম্যাচ করেছি। এটা কি লেগে আছে? রক্ত? রক্ত? হ্যাঁ স্যার, মনে হচ্ছে মনীষাকে মেরে মেরে ওকে চেকে সাইন করিয়েছে স্যার। প্রথমে নিজের বউকে মারলো,
তারপর ব্যাংক চলে এলো তার কষ্টার্জিত পয়সা চুরি করতে। খুব সাহস আছে কিন্তু লোকটার। আপনার ব্যাংকে এই যে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো আছে, আমার ওই দিনের ফুটেজ চাই। আমরা জানতে চাই ওই দিন এক্স্যাক্টলি কি ঘটেছিল। এক মিনিট এখানে এখানে পজ করুন। হ্যাঁ, ইনি হলেন তিনি, মনীষার হাজব্যান্ড। অমিত নাম এনার। আর এই অমিত ওই মহিলার সাথে এসেছিলেন। পরিষ্কার বোঝা যাচ্ছে না, জুম করে দেখি। এটা অমিত? হ্যাঁ, ইনি তো অমিত। না, এ অমিত নয়। কি বলছেন আপনি? আমি নিজে দেখেছি। আমি বলছি না এই লোকটা অমিত নয়। যেদিন অমিতের সঙ্গে মনীষার বিয়ে হয়েছে সেদিন থেকে আমি ওদের চিনি। এ অমিত হতেই পারে না। তার মানে স্যার, মনীষার খুন ওর স্বামী অমিত করেনি। কেউ একজন পয়সার লোভে অমিত সেজে কেউ ওকে মেরেছে। স্যার, এ যদি অমিত না হয় তাহলে অমিত গেল কোথায়? কিছু বুঝতে পারছি না কি চক্কর চলছে। আর এই লোকটা মাঝখানে এসে দাঁড়িয়েছে আবার। অমিত যদি না মারে তাহলে মনীষাকে খুনটা করলো কে? প্রথমে আমাদের এই দুজনকে ধরতে হবে। স্যার, ওই মহিলাটির হাতে ব্যাগ আছে স্যার। ওটার মধ্যে কি একটা লেখা ঠিক দেখা যাচ্ছে না। স্যার, অন্য আর কোনো ক্যামেরার রেকর্ডিং দেখা যাক স্যার। SARKAN স্যার, এটা তো সার্কান কেমিস্ট মনে হচ্ছে। স্যার, এই মহিলা সার্কান কেমিস্টের দোকান থেকে কিছু নিয়ে এসেছিল হয়তো। সার্কান কেমিস্ট? তার মানে ওই ছোট ছোট ক্যামেরাগুলো যেগুলো ব্যাংকে লাগানো থাকে সেখান থেকে এত ভালো ছবি আসে। আগে হ্যাঁ, আপনাকে তো দেখাচ্ছি, দেখে নিন না। আপনি এই ফটোটাতে আমার ব্যাগ দেখে এখানে অবধি পৌঁছে গেলেন। বাহ, খুব ভালো স্যার, খুব ভালো। এই যে দাদা, বেশি সময় নেই আমাদের কাছে। স্যার প্লিজ, আমি কি হ্যান্ডেল করব? এই ভদ্রমহিলাকে চেনো? এই ভদ্রমহিলাকে চেনো কি, হ্যাঁ কি না? আপনিও সিআইডিতে আছেন? আগে হ্যাঁ, উনিও সিআইডি। আর ওনার মাথায় আগুন লেগে গেলে কিন্তু ওনার রাগ কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে পড়ে। প্রথমে প্যাদায়, তারপর প্রশ্ন করে, বুঝলে তুমি? তোমার কাছে মাত্র 30 সেকেন্ড আছে। ঠিক আছে বলছি আমি। তাড়াতাড়ি বলো। এই যে মহিলাটা না, এই মহিলাটা এখানে 2 দিন আগে এসেছিল। এ পুড়ে গেছিল, এর হাতটাও পুড়ে গেছিল। আর এই যে ড্রেসটা পরেছিল না, এটা ফটো ড্রেসটাই পরেছিল। তুমি চেনো এই মহিলাকে? না স্যার। যখন ও এখানে এসেছিল তখন কোনো ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে এসেছিল কি? হ্যাঁ, এনেছিল। আর এমনিতেও আমি কোনো বিনা প্রেসক্রিপশনে কোনো ওষুধ কাউকে দিই না। দ্যাটস গুড, ভেরি গুড। চলো এবার ওই প্রেসক্রিপশন দেখে বলো যে ওতে কি লেখা ছিল। এক্ষুনি দেখে বলছি আমি, এক্ষুনি দেখে বলছি, নিয়ে আসছি। বাহ, কাবেরীকে দেখে তো এই লোকটা তোতা পাখির মতো বলছে। এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে একেই সামনে রাখা উচিত। মানে এখন থেকে তুমি শুধু পিছনে দাঁড়িয়ে থাকবে, তাই তো? এমনিতেও আমি কোথায় সামনে দাঁড়াই স্যার? ফ্রেডি তো ছোটখাটো কাজের জন্য, ডিটেকশন তো বড় বড় লোকেরা করে, তাই না? স্যার, ডাক্তারবাবুর নাম হলো মোহন। এটা তো আপনার নিজের লেখা প্রেসক্রিপশন, নিজেই পড়তে পারছেন না? দেখুন, ব্যাপারটা তেমন না। আমি এই লেখাটা ভালোভাবেই পড়তে পারছি। হ্যাঁ, কিন্তু আপনি আপনার প্রেসক্রিপশনে ওই মহিলার নাম লেখেন নেই কেন? আগে হ্যাঁ, এই ভুলটা আমি করেছি। ওই মহিলার নাম কি ছিল? সম্ভবত লীলা নাম ছিল ওনার। লীলা? হ্যাঁ স্যার, উনি আমাকে এই নামটাই বলেছিলেন। কিন্তু স্যার, যখন উনি ক্লিনিকে এসেছিলেন তখন খুব চিন্তিত ছিলেন। যদিও আমি ওনার কাছে কারণটা জিজ্ঞাসা করেছিলাম যে এটা কিভাবে হয়েছিল, কিন্তু উনি পরিষ্কার কোনো উত্তর দিতে পারেননি। তাহলে আপনি পুলিশে রিপোর্ট করেননি কেন? হ্যাঁ, এটা আমি ভুল করেছি। কিন্তু স্যার, একজন পুড়ে যাওয়া পেশেন্ট আমার কাছে ছিল, তো আমি ওনার ট্রিটমেন্ট করতাম নাকি ওনাকে নিয়ে পুলিশ স্টেশনে যেতাম। আর এমনিতেও যদি উনি আমাকে কিছু বলতে চাইতেন তাহলে উনি আমাকে আগেই সব কিছু বলে দিতেন। তাহলে আপনি কি করেছেন? স্যার, যখন আমার মনে হলো যে উনি আমাকে পরিষ্কার করে কিছু বলছেন না, তখন আমি ওনার পুড়ে যাওয়া স্কিনের একটা পার্ট বের করে সেটা টেস্টের জন্য ল্যাবে পাঠিয়ে দিলাম। লীলাকে না জিজ্ঞেস করেই? আগে হ্যাঁ, কারণ কেসটা এত সিরিয়াস ছিল যে আমাকে এটা করতেই হলো। কিন্তু স্যার, যখন টেস্টের রিপোর্ট আমার কাছে আসলো তখন অবাক হয়ে যাই। কেন? কি ছিল রিপোর্টে? স্যার, যে হাতের স্কিনটাকে
টেস্টের জন্য আমি ল্যাবে পাঠিয়েছিলাম সেখান থেকে কি পেয়েছি জানেন? সেখান থেকে আমি গান পাউডার পেয়েছি, বারুদ। জ্বলে যাওয়া জায়গায় বারুদ? আগে হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন যে গান পাউডার হাতে কখন পাওয়া যায়। আগে হ্যাঁ, যখন কেউ কাউকে গুলি মারে তখন গুলি থেকে বেরিয়ে কিছুটা বারুদ হাতের উপর এসে পড়ে। ডাক্তার মোহন, আপনার এই ব্যাপারে পুলিশে রিপোর্ট করা উচিত ছিল। আপনি বুঝতে পারছেন আমাদের কত ঝামেলা হচ্ছে ওই মহিলাকে খুঁজতে গিয়ে? ওনার কোনো অ্যাড্রেস ট্যাড্রেস আছে আপনার কাছে? আগে হ্যাঁ, আমি দিচ্ছি আপনাদের। স্যার, ডক্টর মোহন ঠিকই বলেছিলেন। লীলার হাতে যে গান পাউডার পাওয়া গেছে সেই গান পাউডারটা এখান থেকেই লেগেছে। ওই এই লোকটাকে গুলি করেছে। এ কে? অমিত নয় তো? হ্যাঁ স্যার, অমিত হতেও পারে। লীলা আগে অমিতকে মার্ডার করেছে আর তারপর মনীষাকে মারধর করে চেকে সই করিয়ে নিয়েছে। তোমার মনে হয় ওটা হতে পারে? কেউ 1 লাখ টাকা পাওয়ার জন্য দুটো খুন করবে? আরে দিব্যা, আমার তো কিছু গন্ডগোল মনে হচ্ছে। দিব্যা, বিবেক, তুমি ওকে এখানে নিয়ে এসছো কেন? ছোট বাচ্চার সামনে এসব? স্যার ও আমার কথা শুনছেই না। দয়া স্যারের সঙ্গে দেখা করার জন্য বায়না ঠিক করছিল। আছে। দিব্যা, দেখো বাইরে গিয়ে আঙ্কেলের সঙ্গে একটু বসো, একটুখানি সময়, আমি এক্ষুনি আসছি। স্যার, হ্যাঁ ফেডরিক্স, আই এম সরি স্যার, আই কান্ট সি ইট। স্যার, মুখ পুরো থেঁতলে দিয়েছে। হ্যাঁ, একসাথে দুটো লাশ। যদি এটা অমিতের লাশ হয় তাহলে এটা কে? স্যার ওয়ালেট পাওয়া গেছে। স্যার, এ তো সেই মনীষার স্বামী অমিত স্যার। কি? এটা অমিত? আরে এতক্ষণ তো একে আমি অমিত ভাবছিলাম, কিন্তু এখন তো দেখছি ওই বডিটা। ও যদি অমিত হয় তাহলে একে উল্টাও একে। মাই গড, এ তো লীলার হাজব্যান্ড। এ লীলার হাজবেন্ড? হ্যাঁ, একে, এই তো সে। স্যার, এ তো এই লোকটা তো ব্যাংকেও ছিল। একই বাড়িতে দুখানা লাশ পড়ে আছে। স্যার, এমনটা হয়নি তো এরা দুজনেই একে অপরকে গুলি করে মেরেছে? তোমার মনে হয় এরকমটা হতে পারে? আর কি হতে পারে স্যার? দেখো দয়া, প্রথমে আমরা জানতে পারি যে মনীষাকে কেউ খুন করে দিয়েছে, তো আমরা ভেবেছিলাম ওর হাজব্যান্ড অমিত ওকে খুন করে দিয়েছে, কিন্তু অমিতের লাশ তো এখানে পড়ে আছে। না দয়া, এটা 1 লাখ টাকার গল্প নয়, এখানে অন্য কোনো রহস্য আছে। আর সমস্ত ঘটনার মধ্যেই এখনো পর্যন্ত একটা নাম উজ্জ্ব আছে, লীলা। স্যার, হ্যাঁ, লীলা পালিয়ে গেছে, আর তাও এত তাড়াতাড়ি পালিয়েছে যে সব জামা কাপড় রেখে গেছে। আচ্ছা, আর কিছু? সব কটা জুয়েলারি বক্স ফাঁকা। জুয়েলারি নিয়ে যাওয়া খুব সহজ স্যার, আর জুয়েলারি বিক্রি করে টাকাও পাওয়া যাবে। এই জুয়েলারি আমাদের শেষ রাস্তা। ও নিশ্চয়ই কোনো জুয়েলারি হাউসে গিয়ে এই জুয়েলারিগুলো বিক্রি করার চেষ্টা করবে। খোঁজ নাও। ইয়েস স্যার। এই হলো সেই মেয়েটা। যদি এই মেয়েটা এখানে আসে সঙ্গে সঙ্গে সিআইডিকে ফোন করবে। আমি আশেপাশেই রয়েছি। স্যার, একজন বোরখা পরা জুয়েলারি শপের দিকে যাচ্ছে, আমি গিয়ে দেখছি। কাবেরী, খুব সাবধানে কিন্তু। আমরা ওখানে ফটোগ্রাফ দিয়ে রেখেছি, ঠিক আছে? আর বেশি ঝামেলা করো না, ইয়েস স্যার। না হলে পালিয়ে যাবে এখান থেকে। ওকে স্যার। মেয়েটা কে হতে পারে? এসিপি স্যার ঠিকই বলছিলেন, কেউ একজন তো আছে যে আমাদের উপরে নজর রাখছে, কিন্তু ওরা জানছে কি করে আমরা কোথায় যাচ্ছি? আমার মায়ের অপারেশনের জন্য আমার টাকা দরকার, শুধু এটুকু জুয়েলারি পড়ে আছে। এগুলো থেকে কত টাকা পেতে পারি? 32 টাকা প্রতিদিন। 32 টাকা পার ডে? হ্যাঁ,
প্রতিদিন 32 টাকা। কিন্তু রোজ রোজ কেন? একসাথে নয় কেন? আর সেটা তো জেলারই বলতে পারবে। জেলার? আপনি কি বলুন তো? আহ, দিব্যা? হ্যাঁ দিব্যা, আর আমি এর আঙ্কেল সিআইডি ইন্সপেক্টর দয়া। দিব্যার আঙ্কেল কোথা থেকে এসে গেল মাঝখানে? এই, আমাকে একদম ফাঁসানোর চেষ্টা করবে না। আর আমার গায়ে যদি হাত পড়েছে না, আমিও তোমাদের দেখে নেব। এত চিৎকার করার কোনো দরকার নেই, গলা বসে যাবে তোমার। আমি তোমাদের সবাইকে দেখে নেব। তোমরা একটা মেয়ের গায়ে হাত তুলছো? দুটো খুন করেছো, তারপর এত সাহস তোমার? তুমি কে হও? হ্যাঁ, আমি তোর জম। জম? এই সব কিছু আমার জন্যই হয়েছে, আমার ভুলের জন্য। কেঁদে নাও, কেঁদে নাও, আরো কেঁদে নাও। তারপরে সত্যিটা হয়তো আরো কিছু বেরিয়ে পড়বে। কেঁদে নাও। অমিত আর মনীষা আমার খুব ভালো বন্ধু ছিল। অমিত মনীষাকে মারধর করে এ কথা শুধু আমি আর আমার হাজবেন্ড জানতাম। তারপর আমরা লোভে পড়ে একটা প্ল্যান বানাই। আমরা মনীষার সাথে জোর জবরদস্তি করে বেশ কিছু চেকে সাইন করাই, আর তারপর আমরা খুন করি। তোমরা একজন মহিলার অসহায়তার এইরকম সুযোগ নিয়েছো? হ্যাঁ, তোমরা দুজনে ভেবেছিলে যে অমিত ফেঁসে যাবে। আমরা ভেবেছিলাম অমিত জেলে যাবে আর আমাদের ওপরে কেউ সন্দেহ করবে না। কিন্তু আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছি, অমিত ওখানে পৌঁছে যায়। আমরা ঘাবড়ে গেছিলাম। অমিত খুব রেগে গেছিল। ও আমার হাজবেন্ডকে গুলি করে দেয়। তারপরও আমার দিকে এসেছিল, কিন্তু আমি ওকে গুলি করে দিই, আর তাতেই আমার হাত পুড়ে যায় আর পুরো প্ল্যান বরবাদ হয়ে যায়। আমি ভয় পেয়ে যাই আর ওখান থেকে পালিয়ে যাই। সোনু, হ্যালো 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 লীলা, হ্যালো হ্যালো লীলা, হ্যালো হ্যালো লীলা, কথা হ্যালো বলো। লীলা। ইয়েস। কাজ হয়ে গেছে? গয়নাগুলো বেচেছো? হ্যাঁ হ্যাঁ, বেঁচে দিয়েছি। গ্রেট, আমি জানতাম তুমি কাজটা করতে পারবে। 1 ঘন্টার মধ্যে তোমার সাথে হেকি গার্ডেনে দেখা করছি। ওখানে একটা হোলির পার্টি চলছে, আমাদের কেউ চিনতেও পারবে না। ওকে। মনে হয় আমাদেরও হোলি খেলার সময় এসে গেছে দয়া। হোলি, হ্যাঁ। এক ঘন্টার কথা বলে গেছিল, 70 মিনিট হয়ে গেল। বুঝতে পারছি না কোথায় আছে লীলা, কোথায় আছে দিব্যা? ও এখানে কি করে এলো? ও তো আমার সব খেলা শেষ করে দেবে। আমায় ওকে আটকাতে হবে। হোলির শুভেচ্ছা নাও। হ্যাপি হোলি। নাম মনে আছে না ভুলে গেছো? দয়া। কিরে, লজ্জা করে না তোর? এ তোর নিজের মেয়ে, আর তুই একেও মারতে চাস? হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারে এমন ভাবে কথা বলছো যেন এটা তোমারই মেয়ে। হ্যাঁ, আজ থেকে এ আমার মেয়ে, আর আজ থেকে কেউ আমার মেয়ের গায়ে হাত দেবে না। তুইও নয়, তোর মেয়ে। তুই এর মাকেও তো এইভাবে মেরেছিলিস। হ্যাঁ, তুই আমাকে থাপ্পড় মারলি? তুই আমাকে থাপ্পড় মারলি?
হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি মনীষাকে খুন করেছি। লীলা আর আমরা দুজনে একসাথে ছিলাম। লীলা আর আর আমরা দুজনে মিলে ওর স্বামীকে ব্যাংকে যেতে বাধ্য করেছিলাম 1 লাখ টাকা আনার জন্য। যেই ও ব্যাংকের থেকে ফিরে এলো, আমরা দুজনে মিলে ওকে মেরে ফেললাম, ওকে খুন করে ফেললাম। ইচ্ছে করছে তোমাকে এখানেই গুলি করে মারি। কেমন লোক তুমি? যখন ইচ্ছা নিজের স্ত্রীকে মেরে দিলে, আবার আরেকজনের স্বামীকেও মেরে দেবে। ওই লোকটা কে ছিল যার লাশ আমরা ওই ঘরের মধ্যে পেয়েছিলাম? আমরা যাকে অমিত ভেবেছিলাম, যে তোর পোশাক পরেছিল। ও একটা ড্রাগ অ্যাডিক্ট ছিল। আমি ওকে রাস্তার পাশে পেয়েছিলাম, আমি ওকে সাথে নিয়ে নিলাম, আর আমি ওকে বলেছিলাম আমি তোকে ড্রাগস কেনার জন্য অনেক পয়সা দেবো, তুই আমার কাজটা করে দে। ও আমার কাজটা করতে রাজি হয়ে গেছিল। ও বেচারা তো মারা গেছেই, এবার তোর কি হবে অমিত? হ্যাঁ, না স্যার, না। দিব্যা, দিব্যা আমার মেয়ে। আমি তোর বাবা দিব্যা, আমি তোর বাবা দিব্যা। আমাকে বাঁচিয়ে দে দিব্যা, আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে নিয়ে যাও না। এই দাঁড়াও। কে তুমি? আমি নতুন সিআইডি অফিসার স্যার।